আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। লন্ডন ক্লিনিকে বেগম খালেদা জিয়ার পরীক্ষা নিরীক্ষা চলছে, বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার পর চিকিৎসা শুরুর সিদ্ধান্ত। পিলখানা হত্যায় চাকরিচ্যুতদের পুনর্বহাল ও বন্দিমুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভের দ্বিতীয় দিন, অস্থায়ী আদালতে আগুনে জামিন শুনানি বাতিল। ইলিয়াস আলী সহ প্রায় ২৫০০ জনকে গুম ক্রসফায়ারের ট্রাইব্যুনালে, বিএনপির প্রথম অভিযোগ, অভিযুক্তদের তালিকায় শেখ হাসিনা। বাংলাদেশে সামরিক সরঞ্জাম রপ্তানিতে তুরস্কের আগ্রহে ইতিবাচক অবস্থানে বাংলাদেশ, রমজানে খাদ্যপণ্যের ঘাটতি হবে না আশা। সাভারে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৪ জনের মৃত্যু ও আহত ৭ জন, যাত্রীবাহী ২ বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে ৩ পরিবহনে আগুন। এবং বিরতি শেষে আবারও শুরু বিপিএলের সিলেট পর্ব, প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের আমন্ত্রণে ব্যাটিংয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। লন্ডন ক্লিনিকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলছে। বাংলাদেশের চিকিৎসকদের সঙ্গে ওই হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা আলোচনা করেই বেগম জিয়ার চিকিৎসা শুরু করবেন। বেগম জিয়ার চিকিৎসক AZM জাহিদ হোসেন লন্ডন থেকে জানিয়েছেন, পরীক্ষা নিরীক্ষা শেষে বেগম জিয়া তার ছেলে তারেক রহমানের বাসায় থাকবেন। রাহুল রায়ের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নামার পর ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ৭ বছর পর দেখা আর ভালোবাসার আলিঙ্গনের দৃশ্য সবকিছু ছাড়িয়ে গিয়েছিল। সেখান থেকে তাৎক্ষণিক নিজে গাড়ি চালিয়ে মাকে লন্ডন ক্লিনিকে নিয়ে যান তারেক রহমান। হাসপাতালে ভর্তি হওয়ার পরই সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসকরা খালেদা জিয়ার পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। হাসপাতালে সার্বক্ষণিক সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। ডাক্তার এসছেন, ডাক্তার দেয় ওনাকে পরীক্ষা নিরীক্ষা করেছেন। আমাদের ডাক্তারদের সাথে, বাংলাদেশের যারা ডাক্তার ওনাদের সাথে তারা বসে ওনার রোগ সম্পর্কে, অর্থাৎ দীর্ঘ ৪.৫ বছর যাবৎ উনি যে ধরনের বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন প্রতিটি বিষয়ে ওনারা জানার চেষ্টা করেছেন এবং সেই অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে। এখন লন্ডন ক্লিনিকের সম্মানিত চিকিৎসক প্যাট্রিক কেনেডির অধীন উনি ভর্তি থেকে যে সকল চিকিৎসক, বিশেষজ্ঞ চিকিৎসকের ওনার পরামর্শ নেওয়া প্রয়োজন সেগুলি বের করে পরবর্তীতে আপনার আবারও আমাদের যে বাংলাদেশ থেকে মেডিকেল বোর্ডের সদস্যরা এসছেন তাদের সাথে আবারও আলোচনা করবেন। পরবর্তীতে আপনার ওনার চিকিৎসা ওই লাইনেই শুরু হবে এবং অলরেডি শুরু হয়েছে। জাহিদ হোসেন জানিয়েছেন, সব ধরনের পরীক্ষা নিরীক্ষা হতে কয়েকদিন সময় লাগবে। যতদিন এখানকার চিকিৎসকরা মনে করবেন ভর্তি থাকা প্রয়োজন, তারপরে উনি ওনার বড় ছেলে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বাসভবনে হয়তো উনি ওনার এখান থেকে ছুটি দিলে কয়েকদিন হয়তো ওখানে থেকেও উনি ফলো আপে থাকবেন, পরবর্তীতে সিদ্ধান্ত হবে। বেগম খালেদা জিয়ার চিকিৎসার সব ধরনের খোঁজ খবর রাখছেন যুক্তরাজ্য বিএনপির শীর্ষ নেতারা। উনি সুচিকিৎসা পেয়ে উনি বীরের বেশে বাংলাদেশে যাবেন। তবে আমরা খুব এক্সাইটেড সবাই। সুস্থ হওয়ার পরে আমরা বাংলাদেশের প্রাণপ্রিয় নেত্রী মা বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় দেশনায়ক তারেক রহমানকে নিয়ে আমরা যুক্তরাজ্য বিএনপি প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে আমরা একটি বিশাল মিটিং করব ইনশাল্লাহ। হাসপাতালে বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা তার সঙ্গে রয়েছেন। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের হত্যা মামলার পুনঃ তদন্ত, ন্যায় বিচার ও কারাবন্দীদের মুক্তিসহ ৩ দফা দাবিতে শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন আসামিদের পরিবার ও স্বজনরা। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা করে শাহবাগে আসেন তারা। এ বিষয়ে জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি মইনুল হাসানের সঙ্গে। মইনুল, আসামিদের পরিবার ও স্বজনদের যে বিক্ষোভ কর্মসূচি, এখানে এখন কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন আপনি?
তারা কিন্তু অবস্থান করছে, তারা তাদের দাবি আদায়ে কালকে থেকে আর কি এখানে রাস্তা অবস্থান করছে। পিডিআর বিদ্রোহী পিলখানা হত্যাকাণ্ডের মামলা পূর্ণ তদন্ত এবং ন্যায্য বিচার নিশ্চিত এবং কারাবন্দীদের মুক্তি সহ 3 দফা দাবিতে মূলত তারা অবস্থান করছে। কালকে তারা অবস্থান করেছে, আজ তার ধারাবাহিকতায় কিন্তু আজ সকালবেলা তারা কেন্দ্রীয় শহীদ মিনারে এখান থেকে অবস্থান করেছে। আজ বিদ্রোহী পিলখানা হত্যাকাণ্ডের যে মামলাটি ছিল সেই মামলাটি কিন্তু একটি রায় হওয়ার কথা ছিল, তারপর কিন্তু বক্সিবাজার একটি কোর্ট বসানোর কথা ছিল, সেটি কিন্তু সকালবেলা সেই কাজটি কোর্ট বসানো হয়নি। সেই জন্য তারা আরো কঠোর অবস্থান দিয়েছে যে সরকার অথবা বিগত যে সরকার ছিল তারা হয়তো কোনো ষড়যন্ত্র করে আজকে যে একটা রায় দেওয়ার কথা ছিল সেই রায়টি বানচাল করার জন্য হয়তো সেখানে অগ্নিসংযোগ অথবা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। সেই দাবিতে তারা শহীদ মিনারে অবস্থান করে শহীদ মিনার থেকে কিন্তু তারা পদযাত্রা করে শাহবাগে এখন তারা অবস্থান করতেছে এবং তারা রাস্তাঘাট সবকিছু তারা বন্ধ করেছে। তাদের যে মূল দাবি সেই মূল দাবি আদায়ের জন্য কিন্তু তারা এখানে বসে অবস্থান করেছে এবং তারা প্রধান উপদেষ্টার প্রতি বারবার আহ্বান জানাচ্ছে তাদের দাবি যাতে তাড়াতাড়ি মেনে নেওয়া হয় এবং তাদের বিডিআর বিরুদ্ধে যারা হত্যাকাণ্ডে জেলে আছে তাদেরকে তাড়াতাড়ি মুক্তি এবং তাদের স্বজনরা যারা আছে তাদেরকে পূর্ণ বহালের 4টি দাবি তারা জানাচ্ছে। এবং এখানে শাহবাগে তারা 1 ঘন্টা অবস্থান করবে। এখান থেকে তারা আবার সেই কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে তারা আবার ওখান থেকে পুনরায় অবস্থান করবে বলে আমরা জানতে পেরেছি। তারপর হয়তোবা কালকের পরবর্তী নির্দেশনা অথবা তাদের কর্মসূচি সম্পর্কে আমরা জানতে পারবো। মইনুল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। বিএনপি নেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলম সহ সারা দেশের 2429 জনকে গুম ও ক্রসফায়ারের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথমবারের মতো অভিযোগ দাখিল করেছে বিএনপি। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযুক্ত করা হয়েছে। গুম সেলের সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন খান বলেছেন, ভুক্তভোগীদের ন্যায় বিচার নিশ্চিত করতেই এই অভিযোগ দায়ের হল। মাজহারুল হক মান্নার রিপোর্ট। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা 245 পৃষ্ঠার অভিযোগ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় দাখিল করেন দলটির মামলা তথ্য সংগ্রহ সেলের সমন্বয়ক। 2008 সাল থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত বিএনপির 2276 জন নেতাকর্মীর ক্রসফায়ার এবং 153 জনকে গুমের ঘটনা উল্লেখ করা হয়েছে। 2276 জনকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্রসফায়ারের নামে হত্যা করেছে। কারা ক্রসফায়ারের শিকার হয়েছে, কারা গুমের শিকার হয়েছে, কয়েকজনের নাম? নুরুজ্জামান রনি আছে, আমাদের শাহজাহান সাহেব আছে, যুবদল নেতা কায়ুম আছে, তারপরে আপনার শরীফ আছে, তরিকুল ইসলাম আছে, এরকম আমজাদ হোসেন আছে। ইলিয়াসের নাম কি আছে? ইলিয়াস আলী গুমের মধ্যে আছেন। আমাদের স্থায়ী কমিটির সদস্য যিনি আমাদের 8 বছর দীর্ঘদিন অপহরণ করে ভারতে ফেলে রেখেছিলেন সালাউদ্দিন আহমেদ সাহেব আছেন। যারা গুম করেছে এদের আসামি এবং যারা ক্রসফায়ার দিয়েছে আমরা আসামি চিহ্নিত করেছি এভাবে যে সংশ্লিষ্ট থানায় যিনি দায়িত্বরত পুলিশ অফিসার ছিলেন, ওখানে যে পুলিশ সুপার ছিলেন এবং ওই টিমে যারা ছিলেন। কার কার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সে বিষয়ে কথা বলেন তারা। আচ্ছা, কার বিরুদ্ধে অভিযোগ এনেছেন আপনারা? আমরা সুনির্দিষ্ট অভিযোগ প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট যারা আইন শৃঙ্খলা জড়িত আছে তাদের সহ এবং আওয়ামী লীগের যারা সন্ত্রাসী তাদের আসামির সংখ্যাটা আমরা অজানা রেখেছি। এটার আমরা তদন্ত সাপেক্ষে এটা বের হয়ে আসবে যে আমরা কতজন ওই ঘটনার সাথে জড়িত ছিল। অভিযোগ গ্রহণ করে আইন অনুযায়ী পদক্ষেপ নেবেন বলে জানান প্রসিকিউটর গাজী MH তামিম। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। সফররত তুরস্কের বাণিজ্য মন্ত্রীর সাথে বাণিজ্য উপদেষ্টার বৈঠক শেষে উপদেষ্টা জানান, বাংলাদেশে সামরিক সরঞ্জাম রপ্তানি করতে চায় তুরস্ক। বাংলাদেশও তুরস্কের অস্ত্র কিনতে আগ্রহী বলে জানান তিনি। আসন্ন রমজান মাসে খাদ্যপণ্যের ঘাটতি হবে না বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। অন্তর্বর্তী সরকারের প্রতি সংহতি জানাতে এবং বাণিজ্য সহায়তা বাড়াতে বাংলাদেশ সফরে এসেছেন তুরস্কের বাণিজ্য মন্ত্রী ওমর বোলাট, সঙ্গে ব্যবসায়ী সহ উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। বাণিজ্য উপদেষ্টার সাথে বৈঠকে জ্বালানি, স্বাস্থ্য, পোশাক, ঔষধ সহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে তুরস্ক। বাংলাদেশে সামরিক সরঞ্জাম রপ্তানির আগ্রহের কথাও জানিয়েছে দেশটি। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বাণিজ্য উপদেষ্টা। টার্কি এবং বাংলাদেশের যৌথ, যদি আপনারা জনসংখ্যা দেখেন, প্রায়
25 থেকে 27 কোটির মতো। সো এই জনসংখ্যার ভিত্তিতে এই ট্রেডটা আমরা মনে করি না তো যথেষ্ট। মিলিটারি ডিপার্টমেন্টই তারা অ্যাপ্রোপ্রিয়েটলি আলোচনা করতে পারে। আমরা বাণিজ্যিকভাবে দেখছি। স্পেসিফিক এই প্রপোজালগুলো সবই জয়েন্ট ইকোনমিক কমিশনেই। আসন্ন রমজান মাসে খাদ্য ঘাটতি হবে না বলেও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান উপদেষ্টা। রমজান কেন্দ্রিক আমাদের যদি যে প্রস্তুতির কথা বলেন, আমরা খাদ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ভাবে কয়েক লক্ষ টন চাল সরাসরি আমদানি হচ্ছে। বার্মা থেকে হচ্ছে, পাকিস্তান থেকে হচ্ছে, ভারত থেকে হচ্ছে। 1 কোটি থেকে কমিয়ে টিসিবির কার্ড 43 লাখ করা হয়েছে। একই পরিবারে একাধিক কার্ড থাকায় সেগুলো বাদ দেওয়ার কারণেই এই সংখ্যা কমেছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। সাভারে 2টি যাত্রীবাহী বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণের আগুনে অ্যাম্বুলেন্সে থাকা 4 জন পুড়ে মারা গেছে। নিহতদের মধ্যে 2 শিশু ও 1 জন নারী। রাত 2:45টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস কর্মকর্তা আলাউদ্দিন জানিয়েছে, একটি যাত্রীবাহী বাস অ্যাম্বুলেন্সকে পেছন থেকে ধাক্কা দিলে অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। পরে অ্যাম্বুলেন্সে ধাক্কা দেয়া বাস ও পাশে থাকা আরও একটি যাত্রীবাহী বাসে আগুন ধরে যায়। এতে অ্যাম্বুলেন্সে থাকা 4 জন মারা যায় এবং বাসের আরও 7 জন আহত হয়েছেন। তাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠের অস্থায়ী আদালত আগুনে পড়ে যাওয়ায় আজ বিডিআর হত্যা মামলার জামিন শুনানি হয়নি। দুপুরে মামলার বিচারক আদালত কক্ষ পরিদর্শন করেন। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, বিচার কাজ পরিচালনার মতো কোনো প্রেক্ষাপট নেই। বিচারকের সঙ্গে আলোচনা করে কোথায় ও কবে শুনানি হবে তা জানানো হবে। গতরাতে আগুন লেগে ওই আদালত কক্ষের এজলাস ও আসামি হাজির করার স্থানসহ প্রয়োজনীয় সামগ্রী পুড়ে যায়। বিস্ফোরক আইনের মামলায় 352 জন আসামি জামিনের আবেদন করেছেন। তবে আসামি পক্ষের আইনজীবী আগুন লাগার ঘটনাকে নাটকীয়তা বলে অভিযোগ করেছেন। আলিয়া মাদ্রাসা থেকে আদালত সরিয়ে নিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। নিঃসন্দেহে এখানে আদালত পরিচালনা করার মতো কোনো প্রেক্ষাপট নাই। এটা উনি অবহিত হলেন, একমত হলেন। আর পরবর্তী তারিখটা কবে হবে, আমরা এখান থেকে যাওয়ার পরে আসামি পক্ষের আইনজীবী এবং সরকার পক্ষের আইনজীবী সহ আমরা ওনার সাথে কথা বলবো। উনি আমাদেরকে ইনভাইট করে গেছেন, সেখানে আলোচনা করে আজকেই জানিয়ে দেওয়া হবে পরবর্তী তারিখ, এবং এটা চেষ্টা করা হবে দ্রুততম সময়ের ভিতরে এটা তারিখ নির্ধারণ করার জন্য। এডিস মশার প্রজনন মৌসুম না হওয়ায় ডেঙ্গুর প্রকোপ কমলেও রাজধানীতে বেড়েছে কিউলেক্স মশা। মশার উপদ্রবে ভোগান্তি বেড়েছে রাজধানীবাসীর। সিটি কর্পোরেশন বলছে, মশা নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। সিটি কর্পোরেশনের সমন্বয়হীনতায় মূলত মশা নিয়ন্ত্রণ হচ্ছে না বলে মত কীট তত্ত্ববিদদের। রিয়াজ ইসলামের রিপোর্ট। মানুষ যখন ডেঙ্গুর বাহক এডিস মশা নিয়ে উদ্বিগ্ন, এমন সময় কিউলেক্স মশার উপদ্রবে অতিষ্ঠ রাজধানীবাসী। মূলত অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত কিউলেক্স মশার প্রজনন মৌসুম। কয়েল, অ্যারোসল ব্যবহার করেও মশা থেকে রেহাই পাচ্ছে না মানুষ। টেবিলে পড়তে পারি না মশার জন্য, যার জন্য আমাদের এখন খাটে পড়তে হচ্ছে মশারির ভিতরে। আমার বাচ্চাদেরও কয়েকবার ডেঙ্গু হয়েছে, দুনো ছেলেরই। পড়াশোনা করতে গেলেও আপনার অ্যারোসল দিয়ে অনেক কিছু দিয়ে রাখতে হয়। মশার উৎপাদটা এই এলাকা অনেক বেশি হচ্ছে। মশা নিয়ন্ত্রণ করতে না পারায় সিটি কর্পোরেশনের উদাসীনতাকে দায়ী করছে নগরবাসী। সিটি কর্পোরেশনে কেউ এসে দেখাও নাই। এর আগে হয়তো 2-1বার এসেছিল, তারা আর কি লুক দেখানো, জাস্ট একটু স্প্রেটে করে ছবি তুলে নিয়ে চলে গেছে। ঘুমাইতারি না মশার লেগে, মশা এত অতিরিক্ত মশা। মশার স্প্রে, মশার কয়েল, তারপর মশারি, এইসব দিয়েও মশার থেকে বাঁচার কোনো উপায় পাচ্ছি না আমরা। কীটতত্ত্ববিদরা বলছেন, কিউলেক্স মশা নিয়ন্ত্রণে আনতে না পারলে ফেব্রুয়ারিতে এটি চরমে পৌঁছাবে। এই মুহূর্তে কিউলেক্স মশার ঘনত্ব অনেক বেশি, এবং আমাদের যে ফরকাস্টিং মডেলটি আমরা তৈরি করি, আমাদের গবেষণা মডেল বলছে আগামী ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাসে কিউলেক্স মশার ঘনত্ব চরমে পৌঁছাবে যদি আমরা এখনই ব্যবস্থা নিতে পারি। মশা নিধনে 2 সপ্তাহের মধ্যে অভিযান পরিচালনার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। যে সপ্তাহে হচ্ছে মশক নিয়ন্ত্রণ সাথে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। আমরা আশা করি এই প্রোগ্রামের পরেই কিউলেক্স মশা কন্ট্রোলে চলে আসবে। এদিকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে কমতে শুরু করেছে ডেঙ্গু রোগী। আমাদের ফিভার এবং র্যাশ এই ধরনের পেশেন্ট বা ডেঙ্গুর যে সমস্ত ভ্যারিয়েন্টগুলো আসে, প্রত্যেকটাতেই আমাদের অনেক পেশেন্ট কমে আসছে। তো আশা করি যে এই মাস এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে যখন শীতটা যতদিন থাকে, পেশেন্ট এরকম আরও কমে আসবে। মশার প্রজনন মৌসুম বুঝে বিজ্ঞানভিত্তিকভাবে পদক্ষেপ ও সাধারণ মানুষকে সচেতন করতে পারলে মশা নিয়ন্ত্রণ সম্ভব, মত বিশেষজ্ঞদের। রিয়াজ ইসলাম,
চ্যানেল আই, ঢাকা। শৌখিন উদ্যোক্তাদের হাত ধরে দেশে কবুতর পালন বাড়ছে। বাহারি কবুতর পালন, লালন পালনের পাশাপাশি ক্লাবভিত্তিক রেসের জন্য এখন অনেকেই দেশি বিদেশি বিচিত্র কবুতরের খামার গড়ে তুলেছেন। ঢাকার মধুবাগে সাকিব হোসেন তার বাসভবনের ছাদটিতে গড়েছেন শৌখিন কবুতরের খামার। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকার মধুবাগে 10তলা ভবনের উপরে 2 স্তরের ছাদে পালন করা হচ্ছে শৌখিন কবুতর। বিচিত্র রং এবং বিভিন্ন বয়সের 450 কবুতর রয়েছে এখানে। উদ্যোক্তা সাকিব হোসেনের ছোটবেলা থেকে কবুতর লালন পালনের শখ থাকলেও এটিকে পুরোপুরি বাণিজ্যিক রূপ দিয়েছেন করোনাকালে। করোনার সময় অল্প কিছু কবুতর ছিল, তারপরে 2021 সালে আর কি একটু বড় পরিসরে করা হইলো। আমাদের একটা সার্কেল আছে, পুরো সার্কেলে সবার অনেক ভালো ভালো কবুতর আছে। 6 জাতের কবুতরের বেশিরভাগই রেসের জন্য। জাত ভেদে এসব কবুতরের উড়াল ক্ষমতাও ভিন্ন ভিন্ন। এখন পর্যন্ত বাজি 65 কিলো 5 সাইড পর্যন্ত হয়েছে। 5 সাইড বলতে গেলে পদ্মা সাইড, তারপর হইলো দাউদকান্দি সাইড একটা, তারপর নরসিংদী একটা সাইড ধরা হয়, গাজীপুর একটা সাইড ধরা হয়। এগুলো গিরিবাস। এই কবুতরগুলো আমার পদ্মার ওই পার থেকেও আসছে, ইলেটগঞ্জ থেকেও আসছে। কবুতরের বাণিজ্যিক সম্ভাবনাকে কাজে লাগালে তরুণদের জন্য সৃষ্টি হতে পারে আত্মকর্মসংস্থান, এমন প্রত্যাশা এই উদ্যোক্তার। অবশ্যই আগে জানতে হবে, অল্প কম দামি দিয়ে শুরু করে তারপর বেশি দাম দিয়ে গেলে ও নিজেরটা নিজে আর্ন করতে পারবে, প্লাস চলতে পারবে। মন ভালো করার জন্য কবুতর অনেক ভালো। আমি মনে করি বাচ্চারা বর্তমান যেই নেশার জগতে যাচ্ছে, এটার থেকে যদি বেরোতে চায়, এই কবুতরটা দিলে তার অনেকটা কেটে যাবে। এই কবুতরকে কেন্দ্র করে তরুণ সাকিব হাসান তার ছাদে যে নজিরটি গড়েছেন, সেটি হতে পারে অন্য তরুণদের জন্য অনুকরণ। অন্যদিকে বিপদগামী তরুণরা কবুতর পুষে পেলে যেমন আয় করতে পারে, সে বিপদের পথ থেকেও সরে আসতে পারে। ঢাকার মধুবাগের সাকিব হাসানের কবুতরের খামার থেকে শাইখ সিরাজ, চ্যানেল। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এবার বিপিএল আপডেট। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল এর সিজন 11-এ ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্সের ম্যাচ চলছে। প্রথম টসজয়ী রংপুর রাইডার্সের আমন্ত্রণে প্রথমে ব্যাট করছে ফরচুন বরিশাল। তামিম ইকবালের সাথে ইনিংস সূচনা করেছেন নাজমুল হোসেন শান্ত। শেষ খবর পর্যন্ত বরিশালের সংগ্রহ 1 উইকেট হারিয়ে 90 রান। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে আবারও মাঠে ফিরেছে বিপিএল সিজন 11-এর সিলেট পর্ব। রংপুরের আমন্ত্রণে ব্যাটিংয়ে ফরচুন বরিশাল। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে সবশেষ আপডেট জানাচ্ছেন তানভীর আহমেদ পিন্টু। প্রথম দিনের প্রথম ম্যাচটি হাই ভোল্টেজ, আমরা দেখতে পেয়েছি যে 90 রানে 1 উইকেট হারিয়েছে বরিশাল। এই ম্যাচ নিয়ে আপনার মূল্যায়ন, মতামত জানাবেন। আজকে একদিন বিরতি দিয়ে কিন্তু সিলেটে শুরু হয়ে গেছে সিলেট পর্বের বরিশাল এবং রংপুর রাইডার্সের ম্যাচ। এই 2 টেবিল ম্যাচ, এই ম্যাচ দিয়ে প্রথম বরিশাল কিন্তু চাইবে তাদের প্রতিশোধ তুলে নিতে। প্রথম ঢাকা পর্বের প্রথম ম্যাচে ফরচুন বরিশাল রংপুরের কাছে হেরেছে, আর এদিকে টেবিলেও কিন্তু রংপুরের অবস্থান সবার উপরে 5 ম্যাচের 5টিতে জিতে। আপনি যদি এখন ফরচুন বরিশাল, তামিম ইকবাল চাইবেন এই ম্যাচ দিয়ে কিন্তু তারা এই রংপুরের পক্ষে প্রতিশোধ নিতে। আপনারা জানেন যে এই সিলেট একটি হাই স্কোরিং পিচে সবসময় হাই স্কোরিং ম্যাচ হয়। আমরা প্রথম দিনও সেটি দেখেছি এবং দ্বিতীয় দিন যদিও কিছুটা লো স্কোরিং ম্যাচ হয়েছে, এই ম্যাচে আবার কিন্তু বরিশাল ব্যাটিং করতে নেমে উদ্বোধনী জুটিতেই 81 রানের উদ্বোধনী জুটি পেয়েছে। সেখান থেকেই তামিম ইকবাল এখনও মাঠে আছেন, যিনি এর আগের ম্যাচেই ভালো না করলে সিলেট পর্বের প্রথম ম্যাচে 100-রও কাছাকাছি রান করেছিলেন, সেঞ্চুরি মিস করেছেন। তবে আজকে তামিম ইকবাল চাইবেন যে প্রতিশোধের ম্যাচে তারা জিতে রংপুর রাইডার্সকে পয়েন্টের কাছাকাছি ধরতে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সংবাদের রিপোর্ট জানিয়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। মাঠে ফিরে
বিরতির পর আবারও আমন্ত্রণ। 43তম বিসিএসে বাদ পড়া 227 জনের বেশিরভাগের নামেই প্রজ্ঞাপন জারি হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান। 2-1 দিনের মধ্যে এ বিষয়ে পূর্ণ তদন্ত শেষ হবে বলে জানান তিনি। এবারের বাজেটেই সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা বরাদ্দ থাকবে বলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান জনপ্রশাসন সচিব। আগে মহার্ঘ ভাতা পেনশনাররা পেতেন, এবার পেনশনাররা মহার্ঘ ভাতা পাবে এবং একটা রিজনেবল পাবে, এবং পরের বছর যখন তার ইনক্রিমেন্টের সময় আসবে এই মহার্ঘ ভাতাটা তার বেসিকের সাথে যোগ হবে। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নে পূর্বশত্রুতার জের ধরে একটি বাগানে 300 ফলন্ত মাল্টা গাছ কেটে ফেলা হয়েছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এক তরুণ কৃষি উদ্যোক্তা। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এবারে প্রকৃতি সংবাদ। কিশোরগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা হয়েছে। বিভিন্ন অঞ্চলে 40টি দৌড়ের ঘোড়া নিয়ে প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতা দেখতে বিভিন্ন বয়সের হাজারো মানুষের ঢল নামে। এবারে অন্যান্য খবর। গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় 1490 মিটার দীর্ঘ হরিপুর তিস্তা সেতুর নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। মার্চে সেতুটির উদ্বোধনের কথা রয়েছে। সেতুটি চালু হলে কুড়িগ্রাম সহ উত্তরের কয়েক জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি পাল্টে যাবে নদী পাড়ের মানুষের আর্থসামাজিক অবস্থা। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্রের জাকিয়া আক্তারের রিপোর্ট। দীর্ঘ প্রত্যাশার পর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুরে তিস্তা নদীর উপর নির্মিত হয়েছে জেলার তিস্তা পিসি গার্ডার সেতু। 2014 সালের 26শে জানুয়ারি সেতু নির্মাণের কাজ শুরু হলেও নানা জটিলতার মাঝপথে তা থেমে যায়। 2021 সালে আবারও নির্মাণ কাজ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGED। সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয় 730 কোটি 85 লাখ টাকা। 31টি স্প্যান বিশিষ্ট সেতুটির দৈর্ঘ্য 1490 মিটার। সেতুর উভয় পাশে 3.5 কিলোমিটার এলাকায় স্থায়ীভাবে নদী শাসনের কাজ প্রায় শেষ পর্যায়ে। আমরা ব্রিজটা খুলেই দেওয়ার অপেক্ষায় আছি যে কখন খুলে দিবে। এই চরাঞ্চলের মানুষ তারা তাদের আকাঙ্ক্ষিত এই ব্রিজটি নির্মাণ হওয়াতে তারা অত্যন্ত আনন্দিত। স্থানীয়রা বলছেন সেতুটি খুলে দেওয়া হলে গাইবান্ধার সাথে কুড়িগ্রাম সহ উত্তরের কয়েকটি জেলার যোগাযোগ ব্যবস্থা যেমন উন্নয়ন হবে তেমনি কমে আসবে ঢাকা, চট্টগ্রাম সহ দক্ষিণ জেলাগুলোর সাথে কুড়িগ্রাম লালমনিরহাটের সড়ক পথের দূরত্ব। পাল্টে যাবে নদী পাড়ের মানুষের আর্থসামাজিক অবস্থা। এটা উত্তরবঙ্গের মধ্যে মনে করেন একবারে ভারত থেকে দিনাজপুর লাইনের দিকে সম্পূর্ণ আসবে, এদিকে সুবিধা আছে। গাড়ি টাড়ি এলে মনে করেন সম্পূর্ণ আমাদের এখন একাত্মভাবে চলাচল করা যায়। ব্রিজটার অপেক্ষায় আছে। সেতু নির্মাণ কাজ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী গোপাল কৃষ্ণ দেবনাথ। দ্রুত ব্রিজের কাজ শেষ করতে যাতে জনগণ দ্রুত উপকার পায় এবং এই ব্রিজটা যে উদ্দেশ্যে করা সেই উদ্দেশ্য যেন সাধিত হয়, এটাই আমাদের উদ্দেশ্য। সেতুটি চালু হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও আর্থসামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন ঘটবে বলে মনে করেন এলাকাবাসী ও সংশ্লিষ্টরা। জাকিয়া আক্তার, চ্যানেল আই। এবারে খেলার খবর। শেষ করার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। লন্ডন ক্লিনিকে বেগম খালেদা জিয়ার পরীক্ষা নিরীক্ষা চলছে। বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার পর চিকিৎসা শুরুর সিদ্ধান্ত। পিলখানা হত্যায় চাকরিচ্যুতদের পুনর্বহাল ও বন্দি মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভের দ্বিতীয় দিন। অস্থায়ী আদালতে আগুনে জামিন শুনানি বাতিল। ইলিয়াস আলী সহ প্রায় 2500 জনকে গুম, ক্রসফায়ারের ট্রাইব্যুনালে বিএনপির প্রথম অভিযোগ। অভিযুক্তদের তালিকায় শেখ হাসিনা। বাংলাদেশে সামরিক সরঞ্জাম রপ্তানিতে তুরস্কের আগ্রহে ইতিবাচক অবস্থানে বাংলাদেশ। রমজানে খাদ্যপণ্যের ঘাটতি হবে না আশা।
সাভারে সড়ক দুর্ঘটনায় শিশুসহ 4 জনের মৃত্যু ও আহত 7 জন। যাত্রীবাহী 2 বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে 3 পরিবহনে আগুন। এবং বিরতি শেষে আবারও শুরু বিপিএল এর সিলেট পর্ব। প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের আমন্ত্রণে ব্যাটিংয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। দর্শক, চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।